আমার জীবন তুমি, তোমার জীবন আমি, তুমি আমার আশা, অন্ধ ভালোবাসা, অন্ধ ভালোবাসা। শুধু দর্শক, আমার অন্ধ ভালোবাসা সিনেমার গান, ইলিয়াস কাঞ্চন মৌসুমী। তো বেসিক্যালি সিনেমাটা রাজীব ভাই যে অভিনেতা ছিল এবং মিজু আহমেদ, তাদের দুজনের পার্টনারে একটা প্রোডাকশন হাউস ছিল। তো রাজীব ভাই আর হলো মিজু ভাই বলছে যে অনেক ছবি করছেন, আমাদের প্রোডাকশন একটা ছবি করে দেন। তো একদিন ফ্রি ছিলাম, একদিন বিকেলে তাদের অফিসে গেলাম। তো অনেক আমাদের কাকরাইল অফিসে তখন ওই যে কাবাব, তারপরে নান্ডুরি টান্ডুরি পাওয়া যেত। রাজীব ভাই বললো যে এই আমার আবার কর্নেল বলে ডাকতো রাজীব ভাই, কর্নেল আসছে, কাবাব রুটি নিয়ে আসো। তো কাবাব রুটি খাইলাম। তো বললো যে কর্নেল তাহলে আমাদের একটা ছবি করে দেন। আমি ঠিক আছে, করে দিব, অসুবিধা কি, আপনাদের ছবি করব, সমস্যা নেই। তখন বললো যে তাহলে কি কাস্টিং কি হবে। আমি বললাম মৌসুমি তো আমার এখন রানিং কাজ করতেছে, তো মৌসুমি নিলে ভালো। তারপরে ওরা আবার বললো যে যেহেতু আমাদের বন্ধু ইলিয়াস কাঞ্চন হিরো, তাহলে কাঞ্চন বাইরে নেন। হ্যাঁ নেন, তাহলে কাঞ্চন মৌসুমি একটা ছবি হলে সেটাও একটা অন্যরকম হবে। তো পরবর্তীতে আমরা সেটা নিয়ে আমরা গল্প নিয়ে ঠিক করার জন্য আমি, আব্দুল আজিজের বাবু, ওই রাজীব ভাইয়ের বাসায় একদিন আমরা বসলাম উত্তরায়। তো কি গল্পটা কি হবে, তো বিভিন্ন গল্প আলোচনা শেষে পরে আমরা অন্ধ ভালোবাসা এই নামটা সিলেক্ট করলাম। এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্প, আপনারা যারা ছবি আগে দেখেছেন দেখবেন, খুব ভালো। এবং গল্পটা আসলে সিনেমাটা ব্যবসা সফলও হয়েছে। এবং এই ছবিতে আমরা এই ইয়েতে আমরা কি বলে রাজেন্দ্রপুর বা জয়দেবপুরের দিকে একটা আমরা ইয়ে ছিল 3 স্টার শুটিং হাউস, ওইখানে আমরা থেকে শুটিং করছিলাম। তো সেখানে শুটিং করার পরে আউটডোর শুটিং ওখানে কমপ্লিট করে পরে এফডিসিতে আমরা ইনডোর কাজ করেছিলাম। তো ছবিটা পরবর্তীতে খুবই ব্যবসা সফল হয়েছিল। তো অন্ধ ভালোবাসার পরে যে সিনেমাটা আমরা অনেকদিন ধরে কথা বলতেছিলাম, কারণ আমার সব ছবিরই ফাইট একটা হচ্ছে আরমান। আরমান বলতেছে যে ভাই, তো একটা সিনেমা করব, তাহলে এটা আপনি চিন্তা ভাবনা করেন। আমি করব মানে কি করব, তো সিনেমা কে করবে, তো আপনি আর আমি মিলে করবো। আমি বলি না, আমি এখন প্রযোজক হব না, তুমি এককভাবে তাহলে করো। তো আচ্ছা ঠিক আছে, তাহলে চিন্তা ভাবনা করেন। তাহলে এই আমরা মান্নাকে নেই, মান্নাকে নিয়ে চিন্তা ভাবনা করি। তো ঠিক আছে, আমরা চিন্তা ভাবনা করার জন্য চিন্তা শুরু করলাম। তারপরে মান্নার সাথে কথা বললাম। তারপরে আমরা একদিন গল্প নিয়ে বসলাম বাবুর বাসায়। রেগুলারই তো বাবুর বাসায় আমার সিটিং থাকে। তো তারপরে বসলাম যে আরমানের এই ঘরে একটা সিনেমা, তো মান্নাকে নিয়ে কি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে, অনেক আলোচনা করে, অনেক ছবি দেখে টেখে, তারপরে বিদেশি দেশি সব দেখে তারপরে আমরা ঠিক করলাম যে এই কে অপরাধী নামে একটা সিনেমা করবো আমরা। সিনেমার নাম ছিল তখন কে অপরাধী। তো রাজ্জাক ভাই, নায়করাজ রাজ্জাক, ডলি জহুর, তারপরে ফরিদি ভাই, নাসরিন, মান্না। তো এই কাস্টিং। তো গল্পটা এরকম যে রাজাক ভাই তো একজন খুব সাধারণ মানুষ থাকে, তার ছেলে থাকে শান্ত। তো আসলে এই গল্প যখনই আমরা গল্পের মালা গাঁথতে থাকি বা গল্পে লাইন আপ করি, গল্প নিয়ে যখন আমরা বসি, তো তখনই শিল্পী আমরা মাথায় রেখে তখন অনেক সময় গল্পে কাজ করতে হয় যে কিভাবে কিভাবে গল্প ওইভাবে শুরুটা কিভাবে হবে, গল্পের মাঝখানে কিভাবে হবে, তারপরে মাঝখানের পরে কি হবে। তো সেটা চিন্তা করে অনেক চিন্তা ভাবনা করে আমরা ওই শান্তকানা মাস্তানের গল্পে নির্ধারণ করি। তো তারপরে আমরা এই বাবুর বাসায় রেগুলারই স্ক্রিপ্টের সিটিং করার পরে মাঝখানে আমরা শুটিং করতে গেলাম ঢালি ভাইয়ের একটা সিনেমা। উনি ওই বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যৌথ প্রযোজনার ছবি, সেটা হচ্ছে মনে পড়ে তোমাকে। তো সেটা করতে গিয়ে আমরা করতে গিয়ে ওই আমরা উড়িষ্যাতে পুরাই উড়িষ্যার
টোটাল একদম ভুবনেশ্বর থেকে শুরু করে তা ওইখানে সব লোকেশনে আমরা শুটিং করছি। তখন প্রচণ্ড ওরকম গরম ছিল। তো তখন ওইখানে বসে বসে আমি বাবু আরমান মিলে আমরা বসে ওই শান্তকানা, রাতের বেলা তো কাজ থাকতো না, তো শান্তকানা মাস্তানের আমরা ওই মাঝে মাঝে গল্পটা নিয়ে আলোচনা করতাম, তারপর সংলাপ নিয়ে লেখালেখি হতো। বাবু আমাদের সাথে ছিল। তো সেখানে আমাদের অনেক আমরা চিন্তা ভাবনা করে সেখান থেকে অনেক কিছু সংলাপ লিখে আনলাম, তো কাজ করলাম আমরা। তো পরবর্তীতে বাংলাদেশে এসে গান রেকর্ডিং করে, গান আগে রেকর্ডিং করতে হয়, করে আমরা কাজ শুরু করলাম। এইখানে শান্তকানা মাস্তানের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে মান্নাকে যখন গল্প শোনানো হলো, এবং রাজ্জাক ভাইও গল্প শুনছে, ফরিদি ভাইও গল্প শুনছে, গল্প শোনার পরে তো মান্না মানে পাগল হয়ে গেল যে এটা এত ডেঞ্জারাস গল্প আপনারা কোত্থেকে বের করলেন। তো যাই হোক, তো খুব সাপোর্ট করছে মান্না শান্তকানা মাস্তানে যেভাবে আমরা কাজ করতে চাইছি, যখন যেভাবে যেখানে ইচ্ছা সেখানে আমরা শুটিং করতে চাইছি। রিক্সি শুটিং হোক, মানে যত কষ্টের শুটিংই হোক, সে কখনো না করে নাই। কারণ এই ক্ষেত্রে ফরিদি ভাইও সেম, খুব মানে সহযোগিতা কাহাকে বলে। তো ভিলেনদের সাথে যেটা আমরা গল্পে নিয়ে আসছিলাম, যে ওই প্রথম নাম ছিল কে অপরাধী। তো যখনই ওই বিভিন্ন দুষ্টামি করতো, ছেলে মারামারি করতো, তো এগুলো বাপের কাছে কমপ্লেন আসতো। তো সেটা শান্তর নামে একটা মামলা হয়। সে আদালতে গিয়ে, বাবা আদালতে গিয়ে নিজে সাক্ষী দিচ্ছে যে আমার শান্ত কখনো মাস্তান হইতে পারে না, আমার শান্ত কেন মাস্তান হবে। এই সংলাপটা শোনার পরে তো আমি সাথে সাথেই বললাম যে ছবির নাম হবে শান্তকানা মাস্তান। এটা নায়করাজ রাজ্জাক সাহেবের মুখ থেকে আসছে। তো আগে ছিল কে অপরাধী। এই সংলাপের আমরা শুটিং করতে করতেই আমরা সিদ্ধান্ত নিলাম যে ছবির নাম হবে শান্তকানা মাস্তান। তো শান্তকানা মাস্তান আরেকটা দুর্ধর্ষ সিকোয়েন্সের কথা বলি আপনাদের, দৃশ্যের কথা ভালো লাগবে। সেটা হচ্ছে যে এটা বাংলাদেশে সেই সময় খুব বিখ্যাত হয়ে গেছিল, যে যখনই তার বোন থাকে নাসরিন, ভিলেন থাকে ড্যানি রাজ। তো যখন ভিলেনকে রাস্তায় খুবই টিচ করে এবং বিরক্ত করছিল, তারে হাত ধরে টানাটানি করছে। তো তো বোন তো কান্নাকাটি করতে করতে বাসায় গেছে। তো পরে জিজ্ঞেস করছে কী হয়েছে, তো বলছে যে এরকমই ওই একটা খারাপ ছেলে রাস্তায় ও আমাকে ধরে খুব টানাটানি করছে। কোন হাত দিয়ে টানছে? ডান হাত দিয়ে। তো আচ্ছা ঠিক আছে চল। তো সাথে করে নিয়ে দেখে যে ওরা ওই আড্ডা মারছে। তো ওখানে গিয়ে কথাবার্তা বলে শেষে সিনেমাটিক যেটা হয়, যে ফাইট শেষে তুই কোন হাতে আমার বোনে ধরছিস? তো বললো ডান হাত। ও তো ডান হাতে আজ আমি ছিঁড়ে ফেলাম। এই বাংলাদেশের মানুষ দেখবো যে এইসব খারাপ মানুষেরা, এইসব সমাজের শত্রু যারা, সমাজের যারা দুষ্ট লোক, তারা যদি কোনো মেয়ের দিকে কোনো হাত বাড়ায়, তাহলে আমার কথা আজ থেকে সবার মনে করবে যে যে যখন যে হাত ধরবে ওই হাত টেনে ছিঁড়ে ফেলাবে। এই ধরে হাত টেনে একদম তার হাত ছিঁড়ে ফেলায়। এইটা ওই সময় সারা বাংলাদেশে ছবি রিলিজের পরে, মুক্তির পরে মানে একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছিল। সেটা খুবই মানে বিখ্যাত হয়ে গেছিল এই দৃশ্য। সেক্ষেত্রে আরেকটা দৃশ্যের কথা বলি আমি, যে এই এগুলো তো অ্যাকশন ফাইট তো সব দেখছেনই আপনারা, শান্তকানা মাস্তানে যারা দর্শক দেখছেন। তো ওই ওনার বড় মান্নার যখন বড় ভাই থাকে, যে নায়ক থাকে নওশাদ, তো ভিলেনরা টার্গেট করছিল মান্নাকে মেরে ফেলবে, কিন্তু বেসিক্যালি তাকে মারে না, তার বড় ভাইকে মেরে ফেলে। যখন মেরে ফেলে তখন তো ওই কবর টবর দেওয়ার পরে বাবা মা ঘরের মধ্যে বসে একা একাই কথা বলতেছে যে পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা কি জানো আমেনা? তো কি? তো বাবার কাঁধে সন্তানের লাশ। তো বাবার কাঁধে সন্তানের লাশ। এরপরে এই সন্তানকে কত কষ্ট করে মানুষ করছে, কত কষ্ট করে বড় করছে, লেখাপড়া শিখাইছে, তারপরে কত কষ্ট করে সেই সন্তানকে নিয়ে তারা কত মাজারে মাজারে ঘুরছে, এইরকম ধরনের কথাবার্তা আছে আর কি। তো আমার ইচ্ছা ছিল যে এই দৃশ্যটা, আমার ক্যামেরাম্যান ছিল লাল মোহাম্মদ, যে স্পেশাল লাইটিং করবো আমরা। তো স্পেশাল লাইটিংয়ের জন্য তো লালকে বললাম যে ক্যামেরাম্যান সাধন রায়কে ডাকো। তো সাধন দা তখন সুস্থ ছিল, ভালো ছিল,
বাংলাদেশের পূর্ব পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত উনি একজন সিনিয়র ক্যামেরাম্যান এবং খুব মেধাবী ক্যামেরাম্যান ছিল এবং খুব ভদ্র মানুষ ছিল। তো দাদাকে ডাকলাম, তো বললাম যে তো কি বলেন। তো বললো যে, আমি বললাম দাদা আমার একটা দৃশ্য শুটিং করতে হবে, যে দৃশ্য শিল্পীকে, আমি বললাম একটা রাজ্জাক আর ডলি জহর, তারা স্বামী স্ত্রী বেডরুমে বসে তারা দুজন কথা বলবে, কাঁদবে, কিন্তু লাইটিংটা মনে হবে লাইট কাঁদতেছে। মানে লাইটিংটা আপনি আমাকে এমন করে দিবেন মনে হবে যেন লাইটটাই ওনাদের কান্নার সাথে কাঁদতেছে। বলে উনি একটু ভাবলো আধা ঘন্টা, তারপর চা নাস্তা খাওয়াইলাম। তো বললো যে আচ্ছা ঠিক আছে, কবে করবেন? আমি যেদিন করব আপনাকে লাইট করতে কতক্ষণ লাগবে? বলে সারাদিন আমাকে লাইট করতে দিবেন, পরের দিন শুটিং করবেন আপনারা। তখন রাজ্জাক ভাইকে বললাম যে ভাই এরকম একটা সিন আমরা করতে চাই। কি সিন? তখন ওনাকে পড়ে শুনাইলাম। তো হ্যাঁ করো। আমি বললাম না, এই সিনটার জন্য আমরা একটা স্পেশাল ব্যবস্থা করছি। তো কি ব্যবস্থা? এরকম এরকম ঘটনা। সাধনদাকে ডাকছি, তো উনি এটা লাইট করে দেবেন। হ্যাঁ খুব ভালো হয়। তখন পরে লাইট করার পরে তো রাজ্জাক ভাই আর ডলি যখন গিয়ে ভিতরে বসছে, লাইট যখন অন করা হয়েছে, তখন জিজ্ঞেস করতেছে লাইটিং কি তোমরা করছো নাকি? আমি সাধনদা করছে। তো লাইটিং দেখে অনেক স্ট্যান্ড ট্যান্ড থাকে, তো লাইটের স্ট্যান্ড ট্যান্ড কাটার আপনার থাকে, এটা সাধারণত ওই সময় আমাদের সময় কেউ করে না। হয়তো আমার এটা মাথায় ঢুকছিল, এটা রাজ্জাক ভাই শিল্পী ছিল জন্য হয়তো করছি। এবং সত্যি মনে হয়েছে যে আমরা যখন প্রথম শটটা নিছি, তো পুরো 400 ফিট ফিল্ম থাকে, তো 400 ফিট টোটালটাই একদম মানে শেষ হয়ে গেছে। কিন্তু ওনাদের ওই আমি তখন ওখানে ছিলাম না, শেষ হয়ে যাওয়ার পরে আমি তখন নিচে নামছি, দোতলায় শুটিং। তা আমাকে খুঁজছে রাজ্জাক ভাই যে আকবর গেল কই? তো আকবর ভাই তোকে নাই, তো ডাকো ডাকো। তবে আসলাম, কি হচ্ছে? তো এরকম অভিনয় করলে ভালো হবে না, নায়করা রাজ্জাকের অভিনয় দেখে মানুষ কাঁদবো পর্দায়, আপনি কাঁদবেন আর মানুষ কাঁদবে আপনার কান্না দেখে, এটা ফলস কান্না কাঁদলে হবে? বুঝছি। ডলি আজকে খবর আছে, ও আমাদেরকে অরিজিনাল কান্না না কাঁদায় ছাড়বে না, ও নাসর বান্দা। দুজনে বলতেছে। তো ঠিক আছে, আমাদেরকে আধা ঘন্টা টাইম দাও। দুজন পুরো সিনটা বারবার পড়লো, শুনলো, সংলাপ যে আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বাহার ছিল, তো তার কাছ থেকে শুনলো, বললো যে পুরো সংলাপটা বারবার বলো, এক কথা পুরো সংলাপ, যে সন্তানকে নিয়ে আমি মাঝারে মাঝারে ঘুরছি, যে সন্তানকে নিয়ে আমি এই করছি ওই করছি, এত কিছু করছি। তো সেইটা, তো সেটা নিয়ে তার একটা সেই দুঃখ থাকে, কষ্ট থাকে। এরপরে সেকেন্ড টেক যখন আমরা নিলাম, তো রাজ্জাক ভাই এমন শট দিছে, আমরা প্রায় 30-40 জন ছিলাম। আমি, সাধনদা, ক্যামেরাম্যান লাল মোহাম্মদ, মেকআপম্যান কামাল এবং টেকনিশিয়ান সহ প্রায় 30-40 জন ছিলাম। মানে পুরো বাড়ির ভিতরে একটা হু হু কান্না উঠে গেল। মানে তাদের কান্নাও থামতেছে না, আমাদের সবার কাঁদতেছি আমরা। পরে সবাইকে তারা জড়ায় টড়ায় ধরছি। তো এটা আসলে স্মৃতি, ভোলার স্মৃতি না, যে সবসময় রাজ্জাক ভাই কান্নার শট দিতে চায় না। তো দিলে উনি ইমোশনাল হয়ে যায়, যেহেতু তার একটা মেয়ে ময়না আত্মহত্যা করছিল, মারা গেছিল। তো সে ওই কথাটা তার বারবার মনে হয়। তো বললো তোমরা খালি আমাকে কষ্ট দাও, আর এরকম ইমোশনাল সিন রাখো, শুধু তুমিই করো, অন্য কেউ করে না। তো এটার পরে আমরা শান্ত কেন মাস্তানের মোটামুটি শেষের দিকে এই দৃশ্য ছিল। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা ছবি সাকসেসের পিছনে টোটাল, আমি এককভাবে কখনোই দাবি করি না, টোটাল টিমের দায় দায়িত্ব। আমার কাজ এরকম আমি করছি, পরিচালনা করা, ফাইট ডাইরেক্টর তার পারফেক্টলি যেভাবে আমি চাইছি, যেভাবে আমরা কোরিওগ্রাফ করছে ফাইটে সেভাবে করছে। ড্যান্স ডাইরেক্টর মাসুম বাবুল সেভাবে আমাদেরকে গান উপহার দিছে। সেরকম এডিটার সে ওইভাবে আমজাদ হোসেন ছিল, সে ওইভাবে আমাদের সাথে কাজ করছে। তো ফাইনালি মিউজিক ডাইরেক্টর যারা ছিল তারাও ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইফেক্ট সাউন্ড সব মিলেই একটা ছবি সাকসেসফুল হয়। তো শান্ত কানু মাস্তান মান্নার জীবনের একটা সর্বশ্রেষ্ঠ ছবি, এবং এখনো পর্যন্ত মানুষকে পরিচয় দিতে হয় যে শান্ত কানু মাস্তান, সবাই মানুষই বলে, দর্শকও বলে এখনো। তারা দর্শকরা
কেউ কখনো এটা ভুলতে পারে না, আমি এটা মনে করি। এবং যেখানেই যাই সেখানেই আমাকেও ওই ছবি দিয়েই পরিচালক হিসাবে পরিচয় অনেক জায়গায় দিতে হয়। তো এই হলো শান্তকানা মাস্তানের। যখন রিলিজ হয়, মুক্তি পায়, তো তখন তো সবাই আপনারা জানেন, যারা দর্শক শান্তকানা মাস্তান যারা দেখছেন, তখন আমাদের কোন 56টা কি 60 হলে রিলিজ হয়েছিল। তো পরবর্তীতে লাগাতার 3 মাস ওই ম্যাক্সিমাম সিনেমা হলেই এই ছবি ছিল এবং চলছে, যেটা সিনেমার ভাষায় আমরা বলি বাম্পার হিট। নর্মাল হিট, তারপরে সুপার হিট, তারপরে বাম্পার হিট, তারপরে বিগ হিট, ওর উপরে আর কিছু নাই। তো সেই ছবি এটা, এবং এভারগ্রিন ছবি বলা হয়। এখনও যদি কখনো চ্যানেলে দেয় মানুষ এটা দেখে, এবং ইউটিউবে সম্ভবত অনেকে ডাউনলোড করে এই ছবি দেখে। তো এইটা শান্তকানা মাস্তান আমার জীবনেও একটা, পরিচালনা জীবনেও একটা সর্বশ্রেষ্ঠ ছবি। যে এই ছবির পরে আমার পরিচালনার ধরন, সংলাপের ধরন, তারপরে গল্প বলার ধরন, টোটালটাই আমরা ডিফারেন্ট ট্র্যাকে আমি তখন চিন্তা ভাবনা করছি যে দর্শককে তো এটা দিলাম, পরের শান্তকানা মাস্তান কীভাবে দিব, সেটা বারবার ভাবতে হয় একটা পরিচালককে। সেটা ভাবনাটা আরও বাড়াই দিছিল। আবার পরবর্তী ছবির গল্প নিয়ে আবার আগামীতে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।